দর্শক, মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে ইরান। আর ইরানের মূল ক্ষমতা কার কাছে, এখন সেটি বড় প্রশ্ন। এই নিয়ে আজকে আমাদের একটি বিশ্লেষণ আছে, চলুন দেখে নিতে চাই এই মুহূর্তে ইরানের রাজনীতিতে কাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেই ধরা হচ্ছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মোহাম্মদ বাগের কালিবাফ নামটি এখন ক্রমেই বেশি আলোচনায় আসছে। সাবেক সামরিক কমান্ডার, তেহরানের দীর্ঘদিনের মেয়র এবং বর্তমানে ইরানের পার্লামেন্টের স্পিকার, এই তিন পরিচয়ের সমন্বয়ে গালিবাফ আজ এমন এক রাজনৈতিক চরিত্র যাকে অনেক বিশ্লেষক ইরানের নতুন ক্ষমতার কেন্দ্র বলছেন। প্রশ্ন উঠছে, তিনি কি শুধু পার্লামেন্টের স্পিকার নাকি ভবিষ্যতের সর্বোচ্চ ক্ষমতার খেলোয়াড়? দর্শক, হঠাৎ করে কেন বাগের গালিবাফ আলোচনায় সেটা বলার আগে একটা নতুন খবর আপনাদের জানাতে চাই। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সম্মেলন শেষ হওয়ার ঠিক দুদিন পর শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করে। খবরে জানানো হয়, মোহাম্মদ বাগের গালিবাফকে তার বর্তমান পার্লামেন্টের স্পিকার পদের পাশাপাশি চীন বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইচ্ছাকৃত হোক বা কাকতালীয়, এই নিয়োগের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতদিনে পদটি ছিল প্রয়াত আলী লারিজানির হাতে, যিনি 2021 সালে চীনের সঙ্গে ইরানের 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তিটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু গত মার্চে এক হামলায় লারিজানি নিহত হন। যে কোনো বিষয়ে লারিজানি স্থলাভিষিক্ত হওয়া ইরানের কোনো সাধারণ ঘটনা নয়। কিন্তু একই সঙ্গে পার্লামেন্ট পরিচালনা করা এবং কিছুদিন আগে ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার পর এখন আবার এই নতুন দায়িত্ব পাওয়া, সব মিলিয়ে গালিবাফের হাতে ক্ষমতার এমন এক কেন্দ্রীভবন ঘটছে যা ইরানি রাজনীতি নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এই যে আমরা গালিবাফের কথা বলছি, তিনি আসলে কে? দর্শক, মোহাম্মদ বাগের গালিবাফের জন্ম 1961 সালে। তরুণ বয়সে তিনি যোগ দেন ইসলামিক বিপ্লবী বাহিনীতে। ইরান ইরাক যুদ্ধে অংশ নেওয়ার মাধ্যমে তিনি ক্ষমতাসীন ইসলামিক ব্যবস্থার ভেতরে নিজের অবস্থান শক্ত করেন। পরে তিনি ইরানের জাতীয় পুলিশ প্রধান হন। এরপর 2005 থেকে 2017 সাল পর্যন্ত টানা 12 বছর তেহরানের মেয়র ছিলেন। এ সময় তিনি নিজেকে কঠোর কিন্তু কার্যকর প্রশাসক হিসেবে তুলে ধরেন। তার সমর্থকরা বলেন, গালিবাফ একজন ম্যানেজার, যিনি শুধু আদর্শিক বক্তব্য দেন না, কাজও করান। সমালোচকরা অবশ্য তাকে ক্ষমতালোভী ও নিরাপত্তা রাষ্ট্রের প্রতিনিধি হিসেবেই দেখেন। অন্যদিকে পশ্চিমা বিশ্লেষকরা গালিবাফকে ঠিক কোন অবস্থানে রাখবেন তা নিয়ে সব সময় দ্বিধায় ছিলেন। তার ইসলামিক বিপ্লবী বাহিনীতে এর অতীত এবং প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষার বিষয়টি কেবল তাদের আলোচনায় বেশি গুরুত্ব পেয়েছে। কিন্তু দুটি যুদ্ধের মধ্য দিয়ে তিনি কিভাবে নিজের প্রাতিষ্ঠানিক অবস্থান তৈরি করেছেন এবং তার এই একের পর এক দায়িত্ব লাভ, আয়াতুল্লাহ খামেনি পরবর্তী ইরানের আসল ক্ষমতার উৎস সম্পর্কে কি ইঙ্গিত দেয়, তা প্রায়ই এড়িয়ে যাওয়া হয়েছে। গালিবাফের এই উত্থান হঠাৎ করে হয়নি। 2025 সালের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ চলাকালীন তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। তবে যুদ্ধক্ষেত্রের কমান্ডার হিসেবে নয়, বরং নিরাপত্তা ব্যবস্থার অগ্রাধিকারগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে সামলানো এবং সামরিক বাহিনী যখন যুদ্ধ করছে তখন পার্লামেন্টকে সচল রাখার দক্ষতার কারণে তিনি বিশ্বস্ত হয়ে ওঠেন। খামেনির যখন এমন একজন মানুষের প্রয়োজন ছিল যিনি একই সঙ্গে কমান্ডার, আইন প্রণেতা, কূটনীতিক এবং জনগণের সঙ্গে নির্ভরযোগ্যভাবে কথা বলতে পারবেন, তখন গালিবাফি ছিলেন একমাত্র উপযুক্ত ব্যক্তি। ইরান আংশিকভাবে হলেও প্রাদেশিক পৃষ্ঠপোষকতার নেটওয়ার্ক, পারিবারিক সম্পর্ক, ঠিকাদারদের পারস্পরিক যোগাযোগ এবং শহর জুড়ে সামাজিক জীবন পরিচালনাকারী হেয়াত, যেটি শোক প্রকাশকারী একটি সংগঠন নামক ব্যবস্থার উপর টিকে আছে। 1987 সালে তৎকালীন সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি ক্ষমতাসীন দল বিলুপ্ত করার পর এই কাঠামোর তৈরি হয়, যা পরে আর কোনো দল দিয়ে প্রতিস্থাপিত হয়নি। ফলে ইরানের পার্লামেন্ট সদস্যরা দলীয় শৃঙ্খলার চেয়ে স্থানীয় কোয়ালিশনের নিয়োগ, সুযোগ সুবিধা এবং সম্পদ সরবরাহের ক্ষমতার উপর ভিত্তি করে নিজেদের প্রভাব বজায় রাখেন। আর পার্লামেন্টের স্পিকারের পদটি হলো সেই জায়গা যেখানে এই প্রাদেশিক সার্কিটগুলো কেন্দ্রের সঙ্গে মিলিত হয়। এটি পরিচালনা করার জন্য পারস্পরিক বাধ্যবাধকতা ও মধ্যস্থতার যে দক্ষতা প্রয়োজন
তা অনেক সামরিক বা ধর্মীয় ব্যক্তিত্ব নেই। তেহরানের মেয়র হিসেবে 12 বছর দায়িত্ব পালনের সময় গালিবাফ এই দক্ষতা অর্জন করেছিলেন। গত ফেব্রুয়ারিতে খামেনির হত্যাকাণ্ডের পর সৃষ্ট সংঘাত গালিবাফের এই যাত্রাকে আরও সমৃদ্ধ করে। যুদ্ধ শেষ হওয়ার আগেই এই ব্যবস্থার অন্যতম দুই প্রভাবশালী ব্যক্তিত্ব স্বয়ং খামেনি এবং লারিজানি চিরতরে হারিয়ে যান। এরপর থেকে নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি মূলত বিভিন্ন বিবৃতি এবং মধ্যস্থকারীদের মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং তার শারীরিক অবস্থা এখনো অনিশ্চিত। এমন দূরত্ব থেকে একজন সর্বোচ্চ নেতার পক্ষে এই শাসন ব্যবস্থাকে সেভাবে সমন্বয় করা সম্ভব নয়, যেভাবে তার পূর্বসূরি 3 দশক ধরে করেছিলেন। আর এই সমন্বয়ের ভূমিকাটি এখন ক্রমশ অন্যদের উপর বর্তাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোর পরিস্থিতি ইঙ্গিত দেয় যে গালিবাফি এখন সেই দায়িত্বের বড় অংশ নিজের কাঁধে তুলে নিয়েছেন। গালিবাফের ব্যক্তিগত উত্থানের বাইরেও চীনের এই নিয়োগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ও চীন এখন এমন এক পরিস্থিতিতে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে যা 2021 সালের চুক্তির সময়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক সংঘাতের সময় চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইরানের বিরুদ্ধে আনা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, পাকিস্তানের সঙ্গে যৌথভাবে 5 দফার একটি শান্তি পরিকল্পনাকে সমর্থন করেছে এবং ইরানের সার্বভৌমত্বের উপর জোর দিয়ে বারবার বিবৃতি দিয়েছে। তবে এই নিয়োগের ফলে সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে এই হিসেব নিকেশগুলো আসলে কে করছেন। এক কথায় বলা যায়, দুই প্রভাবশালী নেতা খামেনি ও লারিজানির মৃত্যু এবং সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতে তৈরি হওয়া শূন্যতার মাঝে কয়েক দশকের সমন্বয় কাজের অভিজ্ঞতা সম্পন্ন এই সাবেক মেয়রের মধ্যে ইসলামিক রিপাবলিক যেন এক কার্যকর ভর কেন্দ্র খুঁজে পেয়েছে।